বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। উপস্থিত আছি আমি সেলিনা পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কোষ সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই বই কিনে নিয়েছো এবং পড়াশোনা শুরু করে দিয়েছো। আমি বলেছিলাম যে যেটুকু আমি পড়িয়েছি তোমরা বাসায় পড়ে নিবা। আশা করি তোমরা পড়েছো এবং বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। আমরা জানি যে উদ্ভিদ কোষ দ্বারা গঠিত। উদ্ভিদ যেরকম, সব উদ্ভিদ একই রকম হয় না, উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ একই রকম হয় না, এবং প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের কোষও একই রকম হয় না। কোষের বিভিন্ন কোষীয় উপাদান এবং অঙ্গাণু একই কোষে উপস্থিত নাও থাকতে পারে। একটি কোষে যখন সমস্ত কোষীয় উপাদান এবং অঙ্গাণু উপস্থিত থাকে তখন আমরা বলতে পারি যে একটি আদর্শ উদ্ভিদ কোষ। কিন্তু গাঠনিকভাবে সব কোষের মধ্যেই সমস্ত কোষীয় উপাদান বা অঙ্গাণু নাও থাকতে পারে। তবুও আলোচনার সুবিধার্থে একটি কোষের মধ্যে সমস্ত কোষীয় উপাদান এবং অঙ্গাণু উপস্থিত এরকম বিবেচনা করা হয়। তো এরকম বিবেচনা করলে একটি আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে নিম্নলিখিত অঙ্গাণু এবং অঙ্গ এবং অঙ্গাণু দেখতে পাওয়া যায় ইলেকট্রন মাইক্রোস্কোপে। এটা তো খালি চোখে দেখা যাবে না, আগেই আমি ক্লাসে বলেছিলাম। দেখো, আমি সময়ের স্বল্পতার কারণে আমি একটি আদর্শ উদ্ভিদ কোষ মোটামুটি এঁকেছি এবং এখানে লিখেছি যে দেখো যে উদ্ভিদ কোষ নিম্নলিখিত অঙ্গ এবং অঙ্গাণু নিয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং কোষস্থ বিভিন্ন নির্জীব বস্তুসমূহ দেখতে পাওয়া যায়। তা আমরা একে একে প্রত্যেকটা অঙ্গাণু সম্পর্কে, তাদের অবস্থান এবং কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে দেখো, খেয়াল করো, এটা আমি একটা উদ্ভিদ কোষ এঁকেছি মোটামুটি। এখানে ফিগার আমাদের লিখতে হবে। এটা হলো ইলেকট্রন মাইক্রোস্কোপে দৃষ্ট একটি উদ্ভিদ কোষ। এটা আমি এঁকেছি, আমি একে একে লিখব। এটাকে বলা হয় কোষ প্রাচীর, এটা কোষ ঝিল্লি, এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়ন, বহুবচনে মাইটোকন্ড্রিয়া, একবচনে মাইটোকন্ড্রিয়ন। এটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আমরা জানি উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট একটা প্রধান বৈশিষ্ট্য। প্লাস্টিক 3 ধরনের হয়। এটা আমরা পরবর্তী ক্লাসে এটা পড়ব, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এটাকে বলা হয় কোষ গহ্বর, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের হয়, একটা অমসৃণ এবং আর একটা হচ্ছে মসৃণ। এটাকে আমরা বলবো অমসৃণ, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের
গায়ে রাইবোজোম থাকে, এগুলাই যে রাইবোজোম লেগে আছে এগুলোকে রাইজোম থাকে, রাইবোজোম থাকে, এইগুলাকে আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা হলো অমসৃণ। আর এটা একটা নিউক্লিয়াস এঁকেছি, নিউক্লিয়াসের বিভিন্ন অঙ্গাণু, দেখো এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র, ক্রোমাটিন তন্তু, নিউক্লিউলাস, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, এটা নিউক্লিয়ার রন্ধ্র। সরি, এটা লিখেছি একবার, নিউক্লিয়ার রন্ধ্র। এগুলা মিলে একত্রে এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ একটা নিউক্লিয়াসের যে অঙ্গাণুগুলো দেখতে পাওয়া যায় ইলেকট্রন মাইক্রোস্কোপে, একটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, একটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু, এটাকে বলা হয় নিউক্লিউলাস, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, এবং আরেকটা আছে হচ্ছে এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে আবরণটা থাকে এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে একটা নিউক্লিয়াসের এই অঙ্গাণুগুলো আমরা দেখতে পাই, এটাকে বলা হয় কোষ গহ্বর, এটাকে বলা হয় রাইবোজোম, মুক্ত রাইবোজোম, এটাকে বলা হয় রাইবোজোম, এটা হচ্ছে মুক্ত অবস্থায় থাকে, এটাকে বলা হয় লাইসোজোম, এটাকে বলা হয় মাইক্রোটিউবিউলস, এটাকে বলা হয়, এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি আগেই বলেছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়, একটা হচ্ছে মসৃণ আর একটা অমসৃণ। এটাকে বলছি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হলো অমসৃণ, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ। এটা মসৃণ, দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় গোলজি বডি। গোলজি বডি। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো যে এটা একটা আদর্শ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গ এবং অঙ্গাণু। এখানে দেখো যে এটা কিন্তু খালি চোখে দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলে এরকম অঙ্গাণুগুলো দেখতে পাওয়া যায়। এক নাম্বার আমি বলছি যে একটা হলো কোষ প্রাচীর, যেটা হলো তোমার একটা আদর্শ উদ্ভিদ কোষের চারিপাশে যে একটা আবরণ দ্বারা আবৃত অবস্থায় থাকে উদ্ভিদ কোষটা, এই আবরণটাকে বলা হয় হচ্ছে কোষ প্রাচীর, যেটা হচ্ছে 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক উনি প্রথম যখন অণুবীক্ষণ যন্ত্রে উনি যে কোষটা দেখেছিলেন ওটা কিন্তু প্রকৃতপক্ষে কোষ প্রাচীর ছিল। এই কোষ প্রাচীর একটা কোষকে সুনির্দিষ্ট আকৃতি দান করে, তারপরে এই কোষ প্রাচীরের কাজ এটা ভিতরের অঙ্গাণু সেগুলাকে প্রোটেকশন দেয়, তারপরে তোমার উদ্ভিদ কোষকে শক্তি এবং দৃঢ়তা প্রদান করে। এর পরবর্তীতে আমি লিখছি দেখো কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোষ প্রাচীরের নিচে প্রোটোপ্লাজমকে ঘিরে যে একটা সজীব ঝিল্লি অবস্থান করে, এটাকে বলা হয় কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির বেশ কয়েকটা নাম আছে, আমরা এটাকে ইংরাজিতে বলতে পারি হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা,
তারপরে আমরা বলতে পারি সাইটোপ্লাজমিক মেমব্রেন অথবা কোষ পর্দা অথবা বায়োমেমব্রেন, এই নামগুলো আমরা বলতে পারি। কোষ ঝিল্লির একাধিক নাম আছে। এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোষ প্রাচীরের নিচেই যে প্রোটোপ্লাজমকে ঘিরে যে আবরণটা আছে এটাকে কোষ ঝিল্লি বলা হয়। এটাও কোষকে তোমার প্রতিকূলতা থেকে রক্ষা করে। তারপরে ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরের বস্তুগুলো নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। এরপরে আমি লিখছি হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের বাইরে তোমার কোষ ঝিল্লি দ্বারা আবৃত প্রোটোপ্লাজমের অবশিষ্ট অংশকেই বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে তোমার মাতৃকা, আর মাতৃকার মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো। মাতৃকা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের যে তরল অংশ থাকে সেটাকে বলা হয় মাতৃকা, এবং মাতৃকার মধ্যে বিভিন্ন অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকতে পারে। সেই অঙ্গাণুগুলো হচ্ছে যে আমরা বলতে পারি এই যে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, লাইসোজোম, এই অঙ্গাণুগুলো যে আছে এই অঙ্গাণুগুলো মাতৃকার মধ্যে ভাসমান অবস্থায় থাকতে পারে। এই সাইটোপ্লাজম হচ্ছে এরা কি করে, কোষকে উদ্দীপনা সাড়া দিতে পারে। তারপরে এরা হচ্ছে কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে থাকে, এবং এরা সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণুকে ধারণ করতে পারে। এরপরে আমি লিখছি, দেখো নিউক্লিয়াস হচ্ছে এটা হচ্ছে একটা কোষের বিশেষ অঙ্গ, যেটা আমরা যদি সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা বলবো যে এটা তোমার সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। এটা মানে নিউক্লিয়ার রেটিকুলাম ধারণ করা এক প্রকার চকচকে গোলাকার বা বিভিন্ন আকৃতির যে অঙ্গাণুটা দেখতে পাওয়া যায় এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস তোমার 1831 খ্রিস্টাব্দে বা 1831 সালে রবার্ট ব্রাউন প্রথম এক ধরনের উদ্ভিদ অর্কিড হচ্ছে যেটা রাসনার কোষ পরীক্ষা করার সময় উনি প্রথম এই নিউক্লিয়াস আবিষ্কার করেন। এই নিউক্লিয়াস শব্দটা হচ্ছে আসছে তোমার নাট দুইটা ল্যাটিন শব্দ থেকে নিউক্লিয়াস শব্দটা উৎপত্তি হয়েছে। এই নিউক্লিয়াস হচ্ছে যে এখানে কোষের সমস্ত জৈবিক কার্য হয়ে থাকে বলে নিউক্লিয়াসকে কি বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা। অর্থাৎ এখানে সমস্ত জৈবিক কাজ কোষে এটা এই নিউক্লিয়াসের মধ্যে হয়ে থাকে। এখন এই নিউক্লিয়াস আবার কয়েকটা অঙ্গাণু নিয়ে গঠিত। যেমন আমি লিখছি, খেয়াল করো, একটা লিখছি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার রন্ধ্রটা হচ্ছে রন্ধ্র বা ছিদ্র, যে নিউক্লিয়ামের মেমব্রেনের ফাঁকে ফাঁকে কিছু ছিদ্র থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে লিখছি ক্রোমাটিন তন্তু, বা এটাকে আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বলতে পারি। তারপরে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে একটা চকচকে গোলাকার যে দানা মানে গোলাকার যে বস্তুটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিউলাস, এবং এর মধ্যে যে তরল যে পদার্থ থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়াসের বাইরে যে আবরণটা এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এই সবগুলো তোমার এই অঙ্গাণু মিলে একত্রে আমরা এটাকে বলছি, এটা হচ্ছে নিউক্লিয়াস। এরপরে আসো যে কোষস্থ নির্জীব বস্তুসমূহ, 5 নাম্বার যে অঙ্গ কোষস্থ নির্জীব বস্তু। কোষের তোমার বিপাক ক্রিয়ার ফলে সৃষ্ট বিভিন্ন প্রকার নির্জীব বস্তু যেটা এই কোষ গহ্বর এবং সাইটোপ্লাজমে জমা হয়। এই নির্জীব বস্তুগুলো বিভিন্নভাবে অবস্থান করতে পারে। এরা দানা আকারে থাকতে পারে, ফোঁটা আকারে থাকতে পারে, দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, বিভিন্নভাবে এরা অবস্থান করে। এই কোষস্থ নির্জীব বস্তুসমূহকে আবার 3টা ভাগে বিভক্ত করা হয়। যেমন 1 নাম্বার হচ্ছে তোমার সঞ্চিত পদার্থ, 2 আমরা বলতে পারি হচ্ছে নিঃসৃত পদার্থ, 3 নাম্বার হচ্ছে বর্জ্য পদার্থ। অর্থাৎ কোষস্থ নির্জীব বস্তুসমূহ, এটাকে আবার ইরগ্যাস্ট্রিক সাবস্টেন্স বলা হয়ে থাকে কোষের, যেটা হচ্ছে 3
প্রকার হয়ে থাকে বা 3 ভাগে এটাকে বিভক্ত করা হয়। একটা হলো সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, আর একটা হলো বর্জ্য পদার্থ। নিঃসৃত পদার্থের মধ্যে, সঞ্চিত পদার্থের মধ্যে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট, তারপরে লিপিড, এগুলা হতে পারে। নিঃসৃত পদার্থের মধ্যে হতে পারে তোমার মধু, বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ। বর্জ্য পদার্থের মধ্যে হতে পারে ট্যানিন, রেজিন, গদ, বিভিন্ন প্রকার আঠা জাতীয় পদার্থ এটা হতে পারে এই কোষস্থ নির্জীব বস্তুসমূহ। তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে একটি আদর্শ উদ্ভিদ কোষ, যেখানে কোষের মধ্যে একটা আদর্শ উদ্ভিদ কোষের গাঠনিক কোনো উদ্ভিদ কোষ পাওয়া যায় না, তবে সুবিধার জন্য কিন্তু আমাদের এই একটা উদ্ভিদ কোষের মধ্যে সবগুলাই অঙ্গাণু উপস্থিত আছে। এটা বিবেচনা করে আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষ এঁকেছি এবং বিভিন্ন অঙ্গ এবং অঙ্গাণুগুলো আমি এঁকে দেখাইলাম। আবার বলতেছি যে এখানে একটা আদর্শ উদ্ভিদ কোষের যে অঙ্গ বা অঙ্গাণুগুলো থাকে, কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর হচ্ছে, এটা হলো তোমার কোষের বাইরের যে আবরণটা, এটাকে কোষ প্রাচীর বলা হয়। এই কোষ প্রাচীর হচ্ছে কোষকে কী করে, সুনির্দিষ্ট আকৃতি দান করে এবং কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো সেগুলোকে রক্ষা করে। এটা কোষকে শক্তি এবং দৃঢ়তা প্রদান করে থাকে। কোষ ঝিল্লি, যেটা হচ্ছে কোষ প্রাচীরের নিচেই অবস্থিত। তারপরে হচ্ছে এরপরে লিখছি মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ন হচ্ছে একবচনী মাইটোকন্ড্রিয়ন বলা হয় এবং এটা বহুবচনে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরে লিখছি ক্লোরোপ্লাস্ট, যেটা আমি আগেই বললাম যে এই ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড এটা উদ্ভিদ কোষের একটা প্রধান বৈশিষ্ট্য এবং কোষ প্রাচীরও উদ্ভিদ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। এই কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে এটা উপস্থিত থাকে না বা অনুপস্থিত থাকে। ক্লোরোপ্লাস্টটাও এটা উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য যেটা প্রাণী কোষের মধ্যে থাকে না। তারপরে আমি লিখছি কোষ গহ্বর, এটাও একটা প্রধান বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের মধ্যে। এই উদ্ভিদ কোষের মধ্যে এটা একটা বড় গহ্বর, ফাঁকা স্থান থাকে, এটা সাধারণত কেন্দ্রে অবস্থান করে, কিন্তু প্রাণী কোষে কিন্তু এই কোষ গহ্বরটা থাকে না, থাকলেও খুবই ছোট। এরপরে আমি লিখছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম হচ্ছে তোমার এই কোষের নিউক্লিয়াসের প্রায় কাছাকাছি অবস্থান করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম যুক্ত অবস্থায় থাকে। এর জন্য আমি বলেছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে 2 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে অমসৃণ। যেটার গায়ে তোমার রাইবোজোম যুক্ত থাকবে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলছি অমসৃণ, আর যেটার গায়ে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোজোম থাকবে না, সেটাকে আমি বলছি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে আমি বলেছি যে এটা নিউক্লিয়াসটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে অবস্থিত। এটা হলো একক পর্দা দ্বারা গঠিত এবং দ্বিস্তর বিশিষ্ট, যেটা হচ্ছে তোমার ক্রোমাটিন তন্তু ধারণ করে এবং নিউক্লিয়াস ধারণ করে, এরকম একটা অঙ্গাণু যেটাকে বলা হয়েছে নিউক্লিয়াস। কতগুলো অঙ্গাণু দ্বারা গঠিত, একটা হচ্ছে এই নিউক্লিয়াসের ফাঁকে ফাঁকে যে রন্ধ্র বা ছিদ্রগুলো দেখতে পাওয়া যায়, এই নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। এর ভিতরে যে জালিকার ন্যায় যেটা অঙ্গাণু থাকে সেটাকে ক্রোমাটিন তন্তু বলা হয়। এর মধ্যে চকচকে দানাদার গোলাকার যে অংশটা দেখতে পাওয়া যায় এটাকে নিউক্লিয়াস বলা হয়। এর মধ্যে তরল যে পদার্থ দেখতে পাওয়া যায় থাকে এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, এবং নিউক্লিয়ার চারিপাশের যে আবরণটা, এই আবরণকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এরপর আমি লিখছি রাইবোজোম। মুক্ত রাইবোজোম কিছু থাকে এর মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে কিছু মুক্ত রাইবোজোম থাকে। তারপরে দেখেছি এটাকে বলা হয় গোলজি বডি। তারপরে এটাকে বলছি লাইসোজোম। তারপরে আর একটা অঙ্গাণু যেটা লেখা হয় না, এটা হলো পিনোসাইটিক ফোস্কা। এটা হলো তোমার এই ভিতরের প্রাচীর থেকে এক ধরনের ফোস্কা, এটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা বলা হয়, পিনোসাইটিক ফোস্কা। তাহলে মোটামুটি একটা ইলেকট্রন মাইক্রোস্কোপে দৃষ্ট একটি আদর্শ উদ্ভিদ কোষের যে অঙ্গাণুগুলো থাকে আমি এঁকে দিলাম শিক্ষার্থীরা। তোমরা আশা করি তোমরা এটা মনোযোগ দিয়ে শুনেছো এবং দেখেছো। আমি তোমাদের বলবো যে তোমরা বাসায় এই ফিগার বা এই ছবিটা, একটি আদর্শ উদ্ভিদ কোষের ছবিটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, 1 বার 2 বার দেখে দেখে আঁকো।
আঁকার পরে দেখবা যে তৃতীয়বার চতুর্থবার না দেখে আঁকতে পারতেছো। এভাবে তোমরা একে প্র্যাকটিস করো এবং দেখবা যে যাদের দুর্বলতা আছে ছবি আঁকতে তারা শিখে যাবা এবং এই দুর্বলতাটা আর থাকবে না। তোমরা দেখবা যে তোমরা নিজেরাই নিজেকে পরীক্ষা করতে পারো, যে দেখবা যে খুব সুন্দর ছবি আঁকতে পারতেছো। তো ছবি ছাড়া কোনো একটা প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট হবে না এবং ফিগার না দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে মার্কস কম পাবা। এই জন্য এই ফিগার আঁকার প্র্যাকটিস করতে হবে এবং এটার এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে হবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনায় মন দাও, ভালো করে পড়াশোনা করো এবং এই যে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো তোমরা ফলো করো এবং বাসায় নিজেরা পড়ে পড়াশোনা করে এগিয়ে যাও। এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।